সো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে কেন ব্যাক করলাম, এর সাথে আমাদের ভবিষ্যতে কি করতে চলেছি বা রোড ম্যাপ কি, এর সাথে কি কি প্রিভিলেজ পাওয়া যেতে পারে, এর সাথে অডিয়েন্স, প্লেয়ার এবং কমিউনিটি নিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি এবং পুরোনো কিছু কথা আমরা বলবো। আর তার সাথে অডিয়েন্স, প্লেয়ার এবং ইনফ্লুয়েন্সারদের প্রতি কিছু রিকোয়েস্ট থাকবে। তো আগে আমি একজন সোলো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকলেও এবার কন্টেন্ট ক্রিয়েশন মেইন নয়, আমরা একটা একাডেমি হিসেবে ফেরত আসছি। এবং আমরা ফ্রি ফায়ারকে জনপ্রিয় বা প্রমোট করার উদ্দেশ্য নয়, কিন্তু ফ্রি ফায়ারকে একটা প্ল্যাটফর্ম বা অপরচুনিটি হিসেবে আমরা সামগ্রিকভাবে একজন অডিয়েন্স, প্লেয়ার, টিম বা ইনফ্লুয়েন্সার হিসেবে কিভাবে এটার সঠিক ব্যবহার করতে পারি সেটা নিয়েও কাজ করবো। বাট এবার বাচ্চাদের মতো কোনো কিছু নয়, অবশ্যই একজন প্রফেশনাল হিসেবে। তো যাই হোক, প্রথমে আমরা আসি ব্যাক কেন করা হলো। আসলে একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার মানেই ছিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও তৈরি করে অডিয়েন্সদের এন্টারটেইন করা। কিন্তু ওই সময়ও আজ থেকে প্রায় 3 বছর পূর্বে আমরা স্বপ্ন দেখেছিলাম যে একদিন ফ্রি ফায়ারও ক্রিকেট বা ফুটবলের মতো একটা প্ল্যাটফর্ম হবে যেখানে প্লেয়ারদের দাম থাকবে। আর সেই হিসেবে পরীক্ষামূলকভাবে আমরা টুর্নামেন্টগুলোতে হিউজ ইনভেস্ট করেছিলাম। এছাড়াও ফ্রি ফায়ার খেলে যে টাকা পাওয়া যায় সেটা প্রথমবারের মতো আমরা কোনো একটা অভিভাবককে বোঝাতেও পেরেছিলাম, এবং লাগাতার আমরা চেষ্টা করেছিলাম টুর্নামেন্ট বা প্লেয়ার ভিত্তিক ফ্রি ফায়ার আনার জন্য। কিন্তু ওই সময়টাতে এরকম মোবাইল স্পোর্টস টিমের প্রতি যে দর্শকদের আগ্রহ ছিল, তখন ওই আগ্রহটাই ছিল না। আর ওই সময় আমরা কেমন এফোর্ট দিয়েছিলাম, যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছে তারা অবশ্যই জানো। তো আমরা শুধু খরচই করে গিয়েছি, কিন্তু কারো আগ্রহ বা সাড়া পাইনি। আর এটা অডিয়েন্সের জন্য হয়েছে। এমনকি আমার মনে আছে মোবাইল টুর্নামেন্ট যে আমি দিয়েছিলাম, ফাইনালের দিন যে কোয়ালিফাই হয়েছে সে খেলতে আসেনি, অথচ ওই সময়টাতে কিন্তু আমরা 3টা ফোন দিয়ে ওই টুর্নামেন্টটা করেছিলাম। তাছাড়া আমরা পিসি টুর্নামেন্টও করেছিলাম, যাতে ভালো প্লেয়ারদের দাম থাকে এবং ক্লাবের মতো তারাও টিম থেকে দাম পায়। এবং প্রত্যেকটা যে আমাদের ওই সময় ইউটিউবার ছিল, আমি ইউটিউবারদের নিয়ে কিন্তু একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং সবাইকে অ্যাপ্রোচ করেছিলাম যে ভাই তোমরা একটা করে টিম বানাও, ভালো ভালো প্লেয়ার নাও। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই সময় কিন্তু 4 ভার্সেস 4 যে পিসি কাস্টম, সেটা কিন্তু ফ্রি ফায়ারে ডমিনেট করতে অ্যাজ এ কন্টেন্ট। তো যাই হোক, ওই সময় আন্দাজে আমরা যেটা করার চেষ্টা করেছিলাম, ওই সময়ের অডিয়েন্সের জন্য আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি, কারণ আমার প্ল্যান ওই সময়ের অডিয়েন্সরা বুঝতেই পারেনি। আর তাছাড়া এটা মানতেই হবে, ওই সময় প্যানেল হ্যাক এত বেশি ছড়াচ্ছিল যে টুর্নামেন্ট করেও শান্তি পেতাম না। মানে দেখা যেত যে একটা প্লেয়ার ভালো করছে, ও কিন্তু বুঝতে পারলাম হ্যাকার, কিন্তু ওরকে কিছু বলে দেখা যাবে টিমের বদনাম হয়। তো এরকম সমস্যায় পড়তাম। আর তাছাড়া কমিউনিটি অনেক টক্সিক ছিল, মানে সবাই একটু ইম্যাচুরেট ছিল আর কি। কিন্তু এখন সময় বদলেছে। ফাইনালি ফ্রি ফায়ার এখন আর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর বেসড নয় বা কন্টেন্ট ক্রিয়েশন বেসড নয়, এটা প্লেয়ার, টিম বা খেলা ভিত্তিক জনপ্রিয় হয়েছে। আর যেহেতু পুরো দুনিয়ার সবকিছুই ডিজিটালাইজড হচ্ছে, তো আস্তে আস্তে এই স্পোর্টস গুলো কিন্তু ক্রিকেট, ফুটবলের মতো মার্কেট ক্যাপচার করে ফেলবে, সেটা ফ্রি ফায়ার হোক বা যে গেমেই হোক। তো এই জন্য মনে হয়েছে এটাই পারফেক্ট টাইম আমাদের 3 বছর আগের ফেইল্ড প্রজেক্টটা বা বন্ধ করে দেওয়া প্রজেক্টটা আবার শুরু করা। আর আমি কিন্তু কখনোই ফ্রি ফায়ারে গ্যারিনার অংশ ছিলাম না, তো আমি যেটা করেছিলাম নিজস্ব অর্থায়নে করেছিলাম। তবে এখন আমার অত সামর্থ্য নেই, বাট মনোভাবটা আছে, সাথে আছে আগের চেয়ে অনেক বেশি প্রপার প্ল্যান এবং ম্যাচুরিটি। তো সেগুলো কাজে লাগিয়ে আমার যে প্ল্যান, যাতে ন্যাশন ওয়াইড ক্রিকেট, ফুটবলে আমরা না পারলেও স্পোর্টসে পিছিয়ে না যাই। আর এই অ্যাচিভমেন্টের জন্য আমরা সকল ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, টিম, প্লেয়ার এবং সবচেয়ে বড় দায়িত্ববোধ রাখতে হবে অডিয়েন্সকে, এবং একসাথে ভিশন নিয়ে এগোতে হবে। আর এইবার যে আমি ফ্রি ফায়ারে ফেরত আসলাম, সেটার পেছনে ভূমিকা মূলত ডিকে গেমিং বা আব্দুল্লাহর, ও নিউজ ইউটিউব চ্যানেল করে। তো ও আমাকে বলেছিল, ভাই আপনি যদি সময় না দিতে পারেন সমস্যা নেই, অন্তত একটা টিম নেন, একটা টিম সাপোর্ট আপনি যদি দেন তাহলে ওরা এগিয়ে যেতে পারবে। আর তাছাড়া ওদের টিমের খেলায় আপনি বিভিন্ন লাইভ থেকে কেটে আপনার কন্টেন্ট হিসেবে চালাতে পারবেন, কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট বা ছায়া থাকলেই দেখা যাবে 4টা বা 5টা পোলাপানের ভাগ্য খুলতে পারে। তো ওই মূলত আমাকে ক্লাব বা একাডেমির এই আইডিয়াটা দেয়। তোর কথার পর আমি চিন্তা করলাম, তার মানে আমরা যারা পুরনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, তাদের সবারই তো বিভিন্ন কানেকশন রয়েছে। ফর এক্সাম্পল, অ্যাজ এ ইউটিউবার আমাদের কিন্তু অনেক স্পন্সরশিপ কোম্পানির সাথে কানেকশন রয়েছে। আর তাছাড়া পুরনো ইউটিউবারের মধ্যে অনেকে আমরা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী। ফর এক্সাম্পল, আমি সাদেকুলের এক্সাম্পলটাই ধরলাম। আর আমার ব্যাপারটা বলি, 3 বছর আমি না থাকলেও কিন্তু আমার বিভিন্ন কানেকশন রয়েছে, বিভিন্ন ইউটিউবারের সাথে পুরনো কানেকশন রয়েছে, স্পন্সরশিপের সাথে কানেকশন রয়েছে, দেশ বিদেশের অনেকের সাথে কানেকশন রয়েছে। তো ওগুলো আমরা ফ্রি ফায়ারের জন্য কাজে লাগাতেই পারি। তো এখানে সহজভাবে বোঝাই, ধরো সাদিকুল গেমার ফ্রি ফায়ারে নাই, কিন্তু ওর আর্থিক অবস্থা কিন্তু অনেক ভালো এবং কানেকশন রয়েছে। তো ও যদি আমাদের মতো এসে একটা ক্লাব দেয়, আমি বলছি না ওকে এটা করতে, জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি। এবং সকল পুরনো যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল, তারা যদি এখন ফ্রি ফায়ার এসে ক্লাব টাইপ করা শুরু করে, তাহলে বুঝতে পারছো কত হাইপ হবে, কত ইনভেস্টমেন্ট আসবে, এর সাথে কত পোলাপানের ভাগ্য ঘোরার সম্ভাবনা থাকবে। মানে অনেক পোলাপানের কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে যদি সবাই একটা করে একাডেমিক করে আর কি। কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু কাকে চাপিয়ে দিচ্ছি না, এটা জাস্ট আমি বললাম আর কি সম্ভাবনার কথা। তো আমাদের রোড ম্যাপ কি? তো আমরা যেহেতু অনেক বছর পরে ফ্রি ফায়ার এসেছি, তো গত 3 বছরে অনেক নতুন অডিয়েন্স এবং ইনফ্লুয়েন্সার টিম এসেছে যাদের সাথে আমি পরিচিত নই। তো এই জন্য আমরা একটা কামব্যাক অ্যানাউন্সমেন্টের একটা টুর্নামেন্ট দেবো, যেটা নাম হবে Savage 420 চ্যাম্পিয়ন্স অ্যারেনা সিজন 1। আর যেহেতু ফ্রি ফায়ার আগের
চেয়ে অনেক বেশি প্রফেশনাল হয়েছে। তো এই টুর্নামেন্টটা করা আমার জন্য সহজ হবে, কারণ আগে টুর্নামেন্ট করলে যত ঝামেলা যে তোমার আয়োজক তার উপর দিয়ে যেত, কিন্তু এখন বিভিন্ন প্রোডাকশন কোম্পানি রয়েছে যারা গ্যারেনা থেকে ড্রোন কাস্টম, কাস্টার এবং কোন টিম আসবে এবং লাইভের পুরো ঝামেলাটা তারা নিয়ে নেয়। তো সেই হিসেবে আমরা ভি লাইভ কম প্রোডাকশন কোম্পানি এবং ডিকে গেমিং এর সাথে কোলাবোরেশন করে ফার্স্ট টাইম টুর্নামেন্টটা সাকসেস করার চেষ্টা করছি। এবং এখানে ওই প্রোডাকশন কোম্পানি মূলত টিম এবং ইউটিউবারদের নিয়ে আসবে, আর খুব শীঘ্রই এটা অ্যানাউন্স আসবে যে কবে, কখন, কোথায় এই টুর্নামেন্টটা স্টার্ট হবে। আর আমি তোমাকে একটু আগে একটা কিন্তু কথা বলেছি যে আমাদের মতো যারা অনেক পুরনো ইউটিউবার তাদের কিন্তু অনেক কানেকশন রয়েছে, আর এ কারণেই টুর্নামেন্টের সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আমরা বড় একটা স্পন্সর পেয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্পন্সরের পুরো 100% টাকাই আমরা টুর্নামেন্টে খরচ করবো। ইভেন ওই টাকা আমি হাতেও নেইনি। প্রাইজ মানি কিন্তু যথেষ্ট বড়, এবং ওইটা আমি অ্যানাউন্স ভিডিওতে বলবো, মানে টুর্নামেন্টের যে অ্যানাউন্স একটা ভিডিও বানাবো সেখানে বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমি অলরেডি স্বাবলম্বী অন্য সেক্টরে, তো ফ্রি ফায়ারের স্পন্সরশিপের টাকা আমার পকেটে ঢোকানোর দরকার নাই। কিন্তু যদি এই টুর্নামেন্ট সফল হয়, প্রতি মাসে আমরা এই টুর্নামেন্টটা জারি রাখবো সিজন 1, 2 এরকম করে, যেখানে সব জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা খেলতে আসবে, এবং এর ফলে কি হবে, দর্শক স্যাভেজ 420 সাথে এনগেজ থাকবে, আর এর ফলে স্পন্সর কোম্পানি এবং ইনভেস্টরদেরও নজর থাকবে আমাদের উপর, এবং সেখান থেকে যে অর্থায়নটা হবে সেই অর্থায়নের সঠিক ব্যবহার আমি ফ্রি ফায়ারে করতে পারবো। তো যে টুর্নামেন্টের কথা বললাম, তো এটাতে গেলো ধরো আমার স্যাভেজ 420 কোম্পানির প্রতি অডিয়েন্স এবং ইনভেস্টরদের আকর্ষিত করার প্ল্যান, বা অর্থায়ন ছাড়া তো আমার প্ল্যানগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। তো এটা তো গেলো তোমার এন্টারটেনিং এর জন্য যে বড় বড় ইউটিউবার আসবে, বাট কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের জন্য আমরা কি করবো। তো এখানে আমার দ্বিতীয় প্ল্যান হলো আরেকটা টুর্নামেন্ট আমরা করবো, যেটার নাম হচ্ছে স্যাভেজ 420 রাইজিং স্টার সিজন 1। তো এই টুর্নামেন্টটা আমরা কিভাবে করবো, বাংলাদেশে অনেক ভালো টিম রয়েছে যারা অনেক ভালো খেলে, কিন্তু কেউ তাদের চিনে না বা ইনভেস্টর নাই, তাদের বড় বড় দলের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। আর তাদেরকে প্রমাণ করার জন্য আমি একটা মাস্টার প্ল্যান করেছি, সেটা হচ্ছে এর আগের যে টুর্নামেন্টটা হলো ইনফ্লুয়েন্সারদের, সেই টুর্নামেন্টের টপ 12 টিমকে আমরা স্যাভেজ 420 রাইজিং স্টারের সিজন 1 এর জন্য ফাইনালে আগেই কোয়ালিফাই করে রাখবো, মানে তারা 12 জন অলরেডি তোমার ফাইনালে গিয়ে থাকবে। আর এরপর আমরা করবো কি 48টা বা 60টা স্লট ছাড়বো, তবে আমরা চেষ্টা করবো দ্বিতীয় টুর্নামেন্টটা পেইড না করার জন্য, কারণ পেইড করলে ওটা ড্রোন কাস্টম করা যায় না, তো আমরা চাই ওটা ড্রোন কাস্টম করতে, তো এই জন্য আমরা ওটা পেইড করবো না। তবে আমরা টিম সিলেক্ট করবো কিভাবে, কারণ সবাই তো পার্টিসিপেট করতে চাইবে, তো আমরা একটা নির্দিষ্ট মেল অ্যাড্রেস দিব, যেখানে তোমাদের মতো যারা আগ্রহ টিম রয়েছে বা যারা ওই রাইজিং স্টারে অংশগ্রহণ করতে চাও, তারা তোমাদের আগ্রহের কথা জানাবে, প্লাস তোমাদের কোন একটা অ্যাচিভমেন্ট অবশ্যই দেখাতে হবে। ধরো অমুক ইউটিউবারের লাইভে খেলেছো, অমুক জায়গায় খেলেছো, সেই ফাইটের ক্লিপ বা বড় কোনো টুর্নামেন্টের একটা অ্যাচিভমেন্ট যেখানে নামকরা প্লেয়াররা খেলেছিল, এবং ওইখানে তোমরা যদি লাস্টের স্টেজেও থাকো সমস্যা নেই, মানে অলরেডি যারা স্পোর্টস খেলছে, কষ্ট করছে, তাদেরকে আমরা নেবো। হুট করে কেউ আসলো শখের বসে মনে করো সব পুংটামি করার জন্য আসলে, এরকম টিম নেবো না, মানে আমরা আগে দেখবো ও খেলেছে কিনা, কতগুলো ম্যাচ খেলেছে। তো এরকম আগ্রহী 100 বা 200টা দল আমরা সিলেক্ট করবো, এবং এইগুলো আমরা আমাদের চ্যানেলে লাইভ টুর্নামেন্ট দেবো, ওটা ড্রোন কাস্টম ছাড়া। আর সেখান থেকে আমরা 48 বা 60 জন সিলেক্ট করবো মেইন টুর্নামেন্ট বা রাইজিং স্টারের মেইন টুর্নামেন্ট খেলার জন্য। আর এরপর এদের খেলা হবে আগের টুর্নামেন্টের টপ যে তোমার 12টা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের সাথে। মানে চিন্তা করো তুমি নোবডি, কিন্তু তুমি খেলতে পারছো ডাইরেক্ট আরএসকে, আরসি, ভিডি টপ 1, আরো দু একটা নাম আমি দুঃখিত যে আমি আরো খুব বেশি টিমের নাম যাই না, এখনো আরো জানতে হবে। তো ওদের মতো বড় বড় টিমের সাথে, তো তখন কি হবে, এগুলো কিন্তু ব্রডকাস্টিং করা হবে, আর এর ফলে তোমাদের উপর কিন্তু নজর চলে আসবে নতুন টিমের উপর, এবং তোমরা যদি হারো তাও কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ লাইফে হাজার হাজার মানুষ দেখবে, লাভ তো কিছু তোমাদের হবেই, লাইমলাইটে আসবে। এছাড়াও টপ 12তে যদি কোনো টিম থাকতে পারে, মানে রাইজিং স্টারের, তাদেরকে নিয়ে পরে আমরা একটা ভিডিও বানাবো এবং রাইজিং স্টার হিসেবে পরিচয় করিয়ে দেবো। সেখানে ওই প্রত্যেকটা টিমের যে তোমার লিডার, তাদের যোগাযোগের মেল দিব, যাতে তোমাদের খেলা দেখে কোনো একটা আগ্রহ ব্যক্তি তোমাদেরকে স্পন্সর করতে পারে এবং পরবর্তীতে তোমাদেরকে এগিয়ে নিতে পারে। ধরো এরকম অনেক ব্যক্তি কিন্তু রয়েছে যারা ফ্রি ফায়ারে বর্তমানে নেই, কিন্তু আগে প্রচুর ফ্রি ফায়ার খেলতো, কিন্তু জীবিকার তাগিদে তারা বিদেশ গিয়ে বা অন্য ব্যবসা করে লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু তাদের এখনো ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা রয়েছে। তো তাদেরকে আমরা এরকম ইন্সপায়ার করবো, যাতে তোমাদের মতো যে টিম রয়েছে তাদেরকে স্পন্সর করে নিজের নামে টিম করে এবং একটা মনের শান্তি নেয় যে নিজে না খেলতে পারলো কিন্তু তার টিম খেলছে, এটাই তার শান্তি। মানে আমরা একটা ইনভেস্টর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করবো, কারণ অর্থ ছাড়া কোনো কিছু চালানো সম্ভব নয়। আর এছাড়া আরেকটা বিষয় রয়েছে, ফ্রি ফায়ারের অনেক ওল্ড ইউজার রয়েছে, আর মজার ব্যাপার হচ্ছে বিশ্বাস করে এটা পসিবল, আজ থেকে 7 বছর আগে যে ফ্রি ফায়ার খেলতো তাদের অনেকে এখন কোটি কোটি টাকা কামায়। তো তাদেরকে আমরা অ্যাপ্রোচ করবো যাতে তারা আমাদের এখানে ইনভেস্ট করে এরকম টিমের উপর, আর তাদের কাছে ওই 10-20 হাজার টাকা মাসে খরচ করা কোনো ব্যাপার না। তো এরকম ইনভেস্টর অনেক পাওয়া যেতে পারে ভবিষ্যতে। আর এছাড়াও আমি একটা ফেসবুক গ্রুপ তৈরি করব, যেখানে আমরা ইনভেস্টর এবং টিমকে এক জায়গায় আনার চেষ্টা করব। ধরো কারো টিম দরকার আর তোমার দরকার হচ্ছে স্পন্সর, এবং সেখানে বিভিন্ন টিম তাদের পারফরমেন্স বা অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারবে। ধরো আমি আবারও বলছি, তোমার স্পন্সর দরকার আর একজনের টিম দরকার, বা কেউ এখন একটা টুর্নামেন্ট দেবে। মোট কথা আমাদের ব্যাকআপ ওই গ্রুপটাকে আমরা সবার সামনে আনবো এবং স্পেশালি ইনভেস্টরদের টার্গেট করে সম্প্রসারণ করব। তবে এখানে আরেকটা ব্যাপার, যদি রাইজিং স্টারের স্পন্সর আমরা না পাই তাহলে ওইটা কিন্তু পেইড করতে হতে পারে, আর পেইড করলে ওটা ড্রোন কাস্টম হবে না আর কি। তো এর জন্য আমি চাই স্পন্সর থাকুক, আর স্পন্সর পেতে অবশ্যই তোমাদের সাপোর্ট আমার লাগবে। তো এই জন্য যদি আমরা কোনো ভিডিও শেয়ার করতে বলি, সেটার মানে হচ্ছে আমরা সিরিয়াসলি শেয়ার করতে বলেছি। আমাদের জন্য এতটুকু তোমার করা উচিত, কারণ যদি টুর্নামেন্ট সফল হয়
হয়, যদি হাইপ থাকে, তাহলে আমরা স্পন্সর পেতে থাকবো এবং অনেক অনেক কোম্পানি আসবে যে ভাই আমার টাকা নিয়ে করেন, এবং আস্তে আস্তে অ্যামাউন্টও বাড়তে থাকবে। আর তোমার ভাইয়ের এই জায়গার টাকার দরকার নাই। আমার রিয়েল লাইফেও হাত বড় এবং অনলাইনেও হাত কত বড় এটা দেখছো। তো যাই হোক, তবে হ্যাঁ, কিছু টাকা ম্যানেজমেন্টে তো খরচ হবেই, কারণ এত বড় আমি একটা তোমার ক্লাব চালাবো, আমার ম্যানেজার থাকবে, আমার ক্লাবে 8-10 জন কাজ করবে, তাদের কিছু টাকা তো লাগবে, সেটা আলাদা হিসাব। তবে আমার পকেটে কোনো টাকা আমি নিব না। তো যাই হোক, এখানে তোমাদের মেন দায়িত্বই হচ্ছে টুর্নামেন্টগুলো সাপোর্ট করা, যাতে রাইজিং স্টার হিসেবে অনেক প্লেয়ার এবং টিম উঠে আসে যারা কখনোই সুযোগ পায়নি, যাতে রাইজিং স্টার হিসেবে আরো অনেক প্লেয়ার এবং টিম উঠে আসে যারা কখনোই সুযোগ পায়নি। তবে এখানেও তোমাদের ম্যাচুরিটি দেখাতে হবে, যেহেতু আমরা টিম তাদের পারফরমেন্স হিসেবে সিলেক্ট করবো, তো অনেক টিম বাদ যেতেই পারে, কেউ বাদ যেতে পারে ভাগ্যের কারণে, কারণ দেখা যেতে পারে অনেকের মেইল আমরা চেকই করতে পারি নাই। আবার এরকম হতে পারে তোমার চেয়ে তাকে আমার যোগ্য বেশি মনে হয়েছে, তো পরের বারের জন্য ওয়েট করবে, কিন্তু ওই যে সিলেক্ট না হলেই মিথ্যাচারী বা স্প্যামিং শুরু করবে না। আমার মনে আছে আমি আগে যখন রিয়াকশন দিতাম, কেউ মেল করে প্রমোট চাইতো, না দিলেই শত্রু হয়ে যেতাম, আবল তাবল কথা বলতো। তো এই জন্য তোমরা ব্যক্তি স্বার্থের চেয়ে সামগ্রিক স্বার্থের দাম বেশি দেবে। তো এই কারণে অডিয়েন্সের ব্যাপক ম্যাচুরিটি আনা দরকার, নাইলে আমার প্ল্যান, ভিশন বা কাজ বাধাগ্রস্ত হবে। তো যাই হোক, এরপর পরের সেক্টর আসি যে আমার টিম নিয়ে আমি কি চিন্তা করেছি। তো অ্যাজ এ ক্লাব বা একাডেমি আমরা টিম গঠনের কাজ শুরু করে দিয়েছি, ট্রাইআউট চলছে এবং আমরা চেষ্টা করছি একেবারে নতুন মুখ নেওয়ার জন্য, যাতে আমরা তাদেরকে নিজেদের হাতে গড়তে পারি এবং ফ্যামিলির মতো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুবই জরুরি, কারণ নাম করা বা সফল মুখ যদি আমরা নেই, তাদের সাথে আমাদের বন্ডিং অত ভালো নাও হতে পারে। আর এখানে আমরা T1, T2, T3 তিনটা টিম চালাবো। এদের আমরা কোনো পার্মানেন্ট স্যালারি দেবো না, কিন্তু এদের মধ্যে T1 টিমকে আমরা বিভিন্ন ইনভাইটেড বা বিভিন্ন বড় ট্যুরে পাঠাবো, আর বাকি দুইটা টিমের জন্য নির্দিষ্ট একটা মাসিক বাজেট থাকবে। এবং এই তিনটা টিমে যে টুর্নামেন্টগুলো খেলবে তাদের 60%-এর মালিক তারা থাকবে। ধরো T1 টিমে 5 জন লোক রয়েছে, তো 4 জনও যদি খেলে, তারপরেও ওই 60%-এর মধ্যে ওই 5 নম্বর জনেরও ভাগ থাকবে, আর বাকি 40% ওটা আমাদের গিল্ডে দেবে, কারণ আমাদের গিল্ডেরও টুকটাক অনেক খরচ থাকবে। আর আমাদের গিল্ডের যেসব প্লাবান থাকবে তাদের জন্য একটা আলাদা পেজ থাকবে, যেখানে ওদের মতো ওরা রেগুলার সবার সাথে খেলবে লাইভে, যাতে একে অপরকে চেনে ওরা এবং ওদেরকেও অনেকে চেনে। আমি মূলত চাচ্ছি আমাদের সাথে যারা আসবে সেটা হচ্ছে টিম বা তোমার গিল্ডে যারা থাকবে তাদেরকে আমরা ফোকাস আনার চেষ্টা করব। তো এই জন্য আমাদের অনেক প্রফেশনাল হতে হবে। ফর এক্সাম্পল, আমাদের যোগ্য বা সঠিক প্লেয়ার পাওয়ার জন্য কঠিন অনেক ডিসিশন নিতে হবে। মানে বুঝতে পারছি, একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে, তাকে আমাদের বাদ দিতে হবে যদি তার চেয়ে ভালো প্লেয়ার আমরা পাই, কারণ দুনিয়া এইভাবেই কাজ করে, দুনিয়া পারফরমেন্সে কাজ করে। তবে তারপরেও যদি আমাদের কাউকে ছাড়তে হয় কিংবা আমাদের ছেড়ে যদি কেউ যায়, বেটার অপরচুনিটি পায়, আমরা সম্পর্ক নষ্ট করবো না। আমি চাই আমার টিম বা গিল্ডে থেকে স্টার তৈরি হোক এবং এরপর ওরা যেখানে ভালো অফার পাবে ওরা চলে যাবে। মানে তিনটা টিম বাদেও আমাদের গিল্ডে যারা থাকবে তাদেরকে আমরা মাঝে মাঝে শাট আউট দেবো, উৎসাহ করবো এবং পরিচিত করার চেষ্টা করবো। আমরা চাই আমাদের গিল্ডের পোলাবান বিভিন্ন টিমে গিয়ে খেলুক এবং অ্যাজ এ একাডেমি আমরা অনেক প্লেয়ারের ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আর এর বাইরেও আমাদের আরেকটা প্ল্যান রয়েছে, যেটা হয়তো তোমার পছন্দ হবে না, খুবই কন্ট্রোভার্সিয়াল হতে পারে, আবার অনেকের পছন্দ হতে পারে। তবে এখানে আমি একটা কথা বলি, আমি আগেই বলেছি যে তোমাদের ম্যাচুরিটি আনতে হবে। তোমার পছন্দ না হলেই যে সেটাকে ঘৃণা করতে হবে তা নয়, টলারেন্স রাখতে হবে, তা না হলে ওই সেক্টরে আমরা আবার পিছিয়ে যাব। তো এখন আমার যে একটা প্ল্যান সেটা হচ্ছে, তো এখানে আমি একটা যে প্ল্যান করেছি সেই প্ল্যানের মাধ্যমে ইন্টারন্যাশনাল যে হাইপটা সেটা আমাদের দেশের প্রতি বা আমাদের ইউটিউবার প্লেয়ারদের প্রতি আনতে চাই। তো আমি মূলত প্ল্যান করেছি হচ্ছে ইন্টারন্যাশনাল হাইপগুলো আমাদের দিকে আনার জন্য। তো এই কারণে তোমার পছন্দ অপছন্দের অনেক কিছু আমাদের করতে হবে, কিন্তু আলটিমেটলি এটা আমাদের কমিউনিটির কাজে আসবে। তো এখানে আমার প্ল্যান হচ্ছে আমরা সেই হাই পারফরমেন্স ইন্টেন্স ব্রুটাল 4 vs 4 পিসি প্লেয়ার ম্যাচগুলো আবার ফেরত আনবো। যদিও এই পরামর্শ আমাদের একজন সাবেক ইউটিউবার দিয়েছে, তার নাম এখন আমি রিভিল করতে চাচ্ছি না, পরে করবো। তো যাই হোক, কেন আমি এটা করতে চাই, পিসি প্লেয়ার কেন আবার আনতে চাই? তো প্রথমত আমি এই পিসি প্লেয়ারদের একটা ভবিষ্যৎ গড়তে চাই। অনেক কিন্তু পিসি প্লেয়ার রয়েছে যারা খুবই ফেয়ার এবং খুবই যোগ্য। তো তাদের জন্য যদি আমরা কাজ না করি, তার মানে হলো কি আমি সময় খারাপ তাই স্রোতে গা ভাসিয়ে দিলাম, যেটা আমি কখনোই করি না। লাইক ইট অর নট, আমি এটা চেষ্টা করব এবং আমি সেই লেভেলের একটা এক্সপার্ট রাখবো যারা সর্বক্ষণিক পিসি চেক দিয়ে 4 vs 4 যারা পছন্দ করে তাদেরকে ক্লিন ম্যাচ উপহার দেবে। মানে আমরা অনলাইন পুলিশ রাখবো আর কি। তো আমি নিজেও একটা পিসি টিম গঠন করবো এবং এর সাথে আমার বাকি যেসব ভাই ব্রাদার রয়েছে, ইউটিউবার ভাই ব্রাদার রয়েছে, তাদেরকেও অ্যাপ্রোচ করবো পিসি টিম করার জন্য। আর তারপর আমরা নিজেরাই ইউটিউবাররা একটা নির্দিষ্ট ফি দিয়ে, মনে করো সবাই 1000-2000 করে দিলাম, তারপর একটা টুর্নামেন্টের আয়োজন করব। তো এখন থেকে আমাদের মেন ফোকাস কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন না, কন্টেন্ট ক্রিয়েশন অটোমেটিক আসবে। তো আমরা এভাবে আমাদের মধ্যে টুর্নামেন্ট করে টপ 4টা টিম ধরো আমরা সিলেক্ট করলাম পুরো বাংলাদেশ থেকে। তারপর ধরো আমাদের কোনো ভাই ব্রাদারের কানেকশন আছে, ইন্টারন্যাশনাল কানেকশন আছে, সেখান থেকে আমরা ওই 4 টিম নিয়ে যাবো ইন্ডিয়া বা তোমার আরবে এবং তাদের সাথে আমরা কোলাবোরেশন করে ওদের দেশে আমরা লাইভ করাবো। মানে আমরাও লাইভ করবো, ওদের বলবো তোরা লাইভ কর। তো এইভাবে আমরা করবো কি, নিজেদের মধ্যে টুর্নামেন্ট করে টপ 4টা টিম নিয়ে আমরা যাবো ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, এবং ওইসব দেশে কিন্তু আমাদের দেশের টিম এবং প্লেয়ার নিয়ে লাইভ করা হবে, এবং আমরা চেষ্টা করব ওইসব দেশে আমাদের টিমের যে খেলাগুলো হবে ওদের সাথেই কোলাবোরেশন করে ওদের চ্যানেলগুলোতেই লাইভ করানো। তাতে হবে কি ওই দেশের মানুষগুলো আমাদের টিম সম্পর্কে জানবে। আর যেহেতু আমাদের অনেক ভাই বিরাদারের ইন্টারন্যাশনালি কানেকশন অনেক ভালো, আমরা কি করতে পারি, ওদেরকে অ্যাপ্রোচ করে প্রয়োজন আমরা বাংলাদেশিরা গিয়ে বিদেশে টুর্নামেন্ট স্পন্সর করবো, তবু আমাদেরকে চিনুক। ধরো ইন্ডিয়ান সার্ভারও আমাদের টিমের ভক্ত থাকবে, নন স্টপে গেলাম আমরা স্পন্সর করলাম দরকার পড়ে টুর্নামেন্ট, পয়সা পাতে আমরা যে 4 জন ইউটিউবার গেলাম তারাই দিলাম, সমস্যা নাই তো, অ্যারাবে গেলাম আমরাই দিলাম। তো এতে লাভ কি হবে, কি লাভ হবে আমি তোমাকে বলি। এই যে বিটুকে, বিএনএল, নন স্টপ, ভিনসেন্স কিংবা ধরো হোয়াইট ট্রিপল ফোর, এদের নাম কিভাবে আসছে, বিভিন্ন জায়গায় লাইভ কাস্টম, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে ভিডিও বানানো হয়েছে এই জন্য, তাই না? তো ভবিষ্যতে যে সময়গুলো আসবে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়। কোন একদিন হতে পারে যে আমাদের দেশের একটা প্লেয়ার পুরো দুনিয়াতে জনপ্রিয় হয়েছে, ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে সবাই, বিটুকের মতো একটা ফ্যান বেস ইউটিউবার হতেই পারে, কিন্তু এর জন্য তো আমাদের যেতে হবে তাদের কাছে। আর এই কারণে 4vs4 এই ইসি টুর্নামেন্টের আমি চিন্তা করেছি যেগুলো আমরা দেশ পর্যায়ে থেকে ইন্টারন্যাশনালি করবো। তুমি জাস্ট একবার চিন্তা করো, অন্যান্য দেশের প্লেয়াররা আমাদের ভিউ নিয়েছে, হাইপ নিয়েছে, তো আমরা যদি ভিশন নিয়ে এগোই এটাও ইম্পসিবল না, মানে আমরা কোনো সেক্টরে বাদ দেবো না। আর মনে রেখে এবার আমাদের নিজের পছন্দ অপছন্দ বা নিজের ব্যক্তি স্বার্থের চিন্তা না করে সামগ্রিক স্বার্থের জন্য সিদ্ধান্ত নিতে হবে এবং মন্তব্য করতে হবে। আমাদের লক্ষ্য থাকুক একটাই, ফুল হাইপ যেন আমাদের কমিউনিটির দিকে আসে। এবং এইবার আমরা যারা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার আছি, আমার রিকোয়েস্ট থাকবে আগের মতো যেন চাইল্ডিশ কাম না করি, একটা ম্যাচুরিটি ভিশন নিয়ে একসাথে এগোই। মানে এরকম যেন চিন্তা না আসে অমুকটার আমার ক্রেডিট দরকার, আমার নাম আগে আসতে হবে, আমার ভিউ দরকার, আমার অ্যাটেনশন দরকার, এই ধরনের কোনো কিছু যেন না আসে। আমরা যেন একে অপরের বুদ্ধি এবং কানেকশন সবাই ব্যবহার করতে পারি, এবং আমরা গঠনমূলক প্রতিদ্বন্দ্বিতা করব, এবং আমাদের টার্গেট হওয়া উচিত কিভাবে আমরা ইন্টারন্যাশনাল ডমিনেন্স করবো সবাই মিলে। তো এই ডমিনেন্সে আরো একটা প্ল্যান আমার আছে, সেটাকে বলতে পারো ভিশন 2028। তো ধরো টন্ডে গেমার যদি নেপালি ভাষায় কন্টেন্ট করতো, কেউ ওরা চিনতো নেপালি ভাষায় কয়জন কথা বলে, তো সে কি করেছে, তার ভাষাগত ব্যারিয়ারটাই ভেঙে দিয়েছে। ঠিক এইভাবে আমাদের মধ্যে যদি কেউ অন্য ভাষায় কিংবা হিন্দি ভাষার বিশাল মার্কেটে ঢুকতে চায়, আমাদের উচিত তাকে সমর্থন দেওয়া। তখনই আবেগী দেশপ্রেমের কথাকে ডিমোটিভেট করো না। সে যদি বড় ইউটিউবার হয়ে বড় মার্কেটে গিয়ে তোমার দেশে রেমিটেন্স আনতে পারে, ওইটাই তোমার চেয়ে বেশি দেশপ্রেম। আর তাছাড়া হিন্দি ইউটিউবারদের ভিডিওতে তোমরা সবাই দেখো এবং হিন্দি সবাই বুঝো, কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ যদি হিন্দিতে যায় তাকে কিন্তু তোমরা হেট করো না। ধরো আমি তো রিয়াকশনের ছিলাম, অনেকের ভিডিও রিয়াকশন দিয়েছি, বাট ট্রিপলারের মতো চ্যালেঞ্জ ভিডিও এবং এত সুন্দর করে প্রেজেন্টেশন আমি ইন্টারন্যাশনালিও কারো করতে দেখিনি। তো খালি চিন্তা করো ওর ভিডিওগুলো যদি হিন্দিতে হইতো, তুমি আইডিয়া করতে পারো মিনিমাম 30 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো। আবার ধরো ওয়াসিমস, ও কোন দেশের, মরক্কো বা এরকম, ও কিন্তু আরবি ভাষার, তারপর ইন্টারন্যাশনাল একটা সেরা রিয়াকশনিস্টের কিন্তু হাইপ নিয়ে গেছে। তো আমাদের মধ্যে যদি কেউ ক্রিয়েটিভ থাকে এবং আমাদের মধ্যে যদি কেউ হিন্দি ইংরেজিতে রিয়াকশনও দেয়, ওয়ার্ল্ড জায়গা করে নেয়, এটা ভালো। তো আমাদের মধ্যে কেউ নন স্টপ হোক, কেউ বিএনএল হোক, তুমি হয়তো বুঝতেছো আমাদের প্ল্যান কি। আর তাছাড়া টাকাও তো আমাদের দেশে আসবে, আর আমাদের দেশের ইনফ্লুয়েন্সার যখন বড় পর্যায়ে চলে যাবে, ইনভেস্ট কি আমাদের ফ্রি ফায়ারে কিছু হবে না? তো এই জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভাঙতে হবে এবং আমাদের মধ্যে থেকে কেউ ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েশনে ডমিনেন্স করতে হবে আর কি। সত্যি বলতে এটা খুব দরকার, আরো আগেই উচিত ছিল। তো যাই হোক, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বেশ কিছু শেয়ার করলাম, তবে তোমার যদি আরো কোনো বেটার আইডিয়া থাকে সেটা অবশ্যই দেবে, কারণ প্রথম সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত না, এটা জাস্ট একটা আমি খসড়া দিয়েছি, এটা আরো পাকাপোক্ত করতে হবে আর ম্যাচিউর করতে হবে। তো এবার সর্বশেষ একটা কথা হচ্ছে অডিয়েন্সের উদ্দেশ্যে। দেখো, আমি একজন প্রফেশনাল ইউটিউবার, আমার বয়স 35, আমার পড়ালেখা শেষ হয়েছে 2014-15-তে, আর মজার ব্যাপার হচ্ছে 2007 সালে আমি এসএসসি পাস করেছি, তার মানে এখন যার বয়স 18। আমি যখন এসএসসি দিয়েছি তখন আর জন্ম হয়েছে, এবং আমরা আমাদের ব্যক্তি জীবনেও সাকসেস। তো এই যে আমি প্ল্যানগুলো করলাম, এই যে ফ্রি ফায়ারে আমরা ইনভেস্ট করবো, হাইপ আনবো, এবং যে রোডম্যাপ গুলো যে আমি করলাম, এগুলো যদি সফল হয়, ধরো ফ্রি ফায়ার তো অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবে বাংলাদেশে। তো এটার কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট হচ্ছে তোমরা অধিকাংশ স্টুডেন্ট, তো তুমি ই স্পোর্টস প্লেয়ারই হতে চাও কিংবা নর্মাল অডিয়েন্সই হও, সবসময় কিন্তু এই ফ্রি ফায়ার নিয়ে পড়ে থেকো না। আমি চাই না তোমাদের কেরিয়ার ধ্বংস হোক। তোমরা যদি ই স্পোর্টস খেলো, যদি শখ থাকে, ভিডিও দেখতে চাও, তাহলে অতটুকু সময় আবার তোমার পড়ালেখায় কাজে লাগিয়ে এসো। মনে রেখো, তোমার জীবন ভাই সবচেয়ে বড় একটা সিরিয়াস বিজনেস। যেমন আমার জীবনও আমার কাছে সিরিয়াস বিজনেস, তো তোমার জীবনও কিন্তু তোমার একটা সিরিয়াস বিজনেস। তো তোমাকে মাল্টিটাস্কিং পার্সন হতে হবে। বয়সের সাথে সাথে তোমাকে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি বেটার হতে হবে। তুমি ছাত্র হলে পড়বে, কর্মযোগী হলে কর্ম করবে, তারপর ফ্রি ফায়ার এইটাকে মেন সাবজেক্ট বানাইবা না। এটাও কিন্তু একটা ফাঁদ। যেমন দেখতেছো, তুমি ধরো তুমি ব্লেডকে দেখলে যে এত অল্প বয়সে এত বড় প্লেয়ার হয়ে ইন্দোনেশিয়া গিয়েছে, তো তুমিও তো যাবো এরকম, তুমি এরকম স্বপ্ন দেখছো, কিন্তু গেছে কয়জন ভাই? কমপক্ষে মনে হয় 50 লাখ পোলা মানে এখন ফ্রি ফায়ার খেলে। তো এর মানে কি? তো 8 জন যদি ইন্দোনেশিয়া যায় এবং 50 লাখ যদি স্বপ্ন দেখে, তার মানে কি 49,99,992 জনের স্বপ্ন ভঙ্গ হবে। তো তার মধ্যে তুমি থাকতেই পারো। এই জন্য কি করবে, তোমার মেইন কাজ ঠিক রাখবে এবং ফ্রি ফায়ার অপশনাল রাখবে। তাহলে হবে কি, তুমি যদি এখানে ব্যর্থও হও কোনো আফসোস নাই, এবং তোমার রিজিক আল্লাহ সিলেক্ট করে রেখে দিয়েছে। তুমি যে ব্লেড হবে, তুমি যে কাব্য হবে, তুমি যে 7/25 ট্রিপলার হবে, এটা সৃষ্টিকর্তা ডিসাইড করবে। কিন্তু তুমি যে ওই লক্ষ্য করে নিজের লাইফ নষ্ট করো না। আর আমি তোমাদেরকে আরেকটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে 1 ঘন্টা অবশ্যই এক্সারসাইজ রেখো। বন্ধু সবাই যারা একসাথে আছো, অন্তত একটা দৌড় দিও, সবই দরকার আছে। আমিও কিন্তু মাল্টিটাস্কিং গাই। আমি র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য কাজ করি, পুরো গ্রুপের জন্য, তারপর এআই অটোমেশনের কাজ করি, ব্যবসা করি, ফ্যামিলি মেনটেন করি, ব্যায়াম করি, আবার ফ্রি ফায়ারে আসলাম, এর সাথে কামও করি, সবই একটা নির্দিষ্ট প্যাটার্নে করি। তো এইভাবে তোমরা যেটা করবা, তো এই জন্যই লাইফ একটাই, তোমরা সময় কাজে
লাগাইবা। মনে রাখো তুমি এখন যত আনন্দ করবা তার জের পরে তোমাকে তত দিতে হবে। তো আমি এখানে কি করি আমি তোমাকে বলি, আমি নিজেকে একটা কর্মচারী মনে করি। মনে করো আমি একা 2জন পার্সন, আমি আমার বস। তো আমি আমাকে দিয়ে কাজ করাই, ইচ্ছে মতো কাজ করাই, ব্যায়াম করাই। আমার মন তো ছুটে যায়, বলে যে একদিন রেস্ট দিই। আমি বলি না, আর একটা দিন কষ্ট কর, কাল তোর জন্য সারপ্রাইজ আছে, কাল তোর আনন্দ দিব। তো আমি সিরিয়াসলি বলছি, আমি আমাকে একটা কর্মচারী বা একটা টুল হিসেবে ইউজ করি আমাকে বড় করার জন্য। এবং আমার মন যখন যেটা চাই ওইটাই যে আমি করতে দিই তা না, আমি আমাকে একটা টাস্ক দিই বা লক্ষ্য দিই, যেটুকু যদি সফল করতে পারো তাহলে তোর আমি ওইটা দিব। তো যাই হোক, আমি তোমাদেরকে বিনোদনের পাশাপাশি তোমাদের মেন্টাল হেলথ পরামর্শ বা তোমার লাইফ রোড ম্যাপ এরকম গাইডিংও আমি করতে চাই। কারণ তোমাদের জন্য এখন মেন্টাল গাইডিং বা কনসাল্টিং অনেক সিরিয়াস একটা বিষয়, কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি চাই না যে আমার অডিয়েন্স খালি বিনোদন করুক, তাদের লাইফ খালি ফ্রি ফায়ার হোক। আমি চাই তারা সব ক্ষেত্রে গিয়ে ডমিনেন্স করুক, কেউ ম্যাজিস্ট্রেট হোক, কেউ ব্যবসায়ী হোক, বড় বড়। তো যাই হোক, এই জন্য আমি তোমাদেরকে সঠিক পরামর্শ দিব। এবং সপ্তাহে আমি একদিন করবো কি, তোমাদের প্রিয় কোনো জ্ঞানী একটা ইউটিউবারকে নিয়ে এসে তোমাদের সমস্যার কথা শুনবো লাইভে, এবং সেটা শুনে পরামর্শ করবো। তোমরা তোমাদের সমস্যার কথা বলবে বা ডিসিশন চাইতে পারো। আমাদের যেহেতু বয়স বেশি এবং তোমাদের বয়স পার করে এসেছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের পাশে একজন বড় ভাই হিসেবেই থাকবো। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমার কোনো বেটার পরামর্শ থাকলে বলতে পারো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কারণ আমি তো বাসাল বুঝো নাই। তো যাই হোক, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।